মনে আছে? আচ্ছা, অলরেডি আমরা একটা সিডিও নিয়ে নিছি এবং সেখানে হচ্ছে এগুলোর পাশাপাশি আমি কি করছি যে 4 পয়েন্ট সিস্টেম ছিল আর হচ্ছে আমাদের কন্ট্রোল চার্ট ছিল। হ্যাঁ, যে আপনার হচ্ছে x বার প্লাস 3 সিগমা আর x বার মাইনাস 3 সিগমা। হ্যাঁ, ওইটা আমি পড়াইছিলাম, তাই না? এর পাশাপাশি আজকে যেটা দেখবো যে আসলে কোয়ালিটি সিস্টেম বলতে মূলত বোঝায় যে আসলে আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কোড ইউজ করে যে ISO 9200, তারপর হচ্ছে BSTI বা হচ্ছে খালিদ স্যাররা তো আপনারা ওয়েট করাচ্ছে, ওয়েটে দেখবেন যে বিভিন্ন রকমের যে কালারের যে কালার ফাস্টনেস টেস্ট করে ASTM, তারপর AATCC, ওদের বিভিন্ন রকম কালার কোড আছে, হ্যাঁ, টেস্টিং কোড আছে। তো এইগুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো যে আসলে আমরা যেহেতু কোয়ালিটি ম্যানেজমেন্ট করতেছি, তো ম্যানেজমেন্ট রিলেটেড আমাদের যে যে ধরনের কোডগুলো ইউজ করা হয় এগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো জাস্ট একটু জানাই রাখা জিনিসটা যে কোয়ালিটি সিস্টেম এট ফার্স্ট এখানে BSTI নিয়ে আলোচনা করা আছে। আসলে BSTI জিনিসটাকে আপনারা ভালো করে জানেন, আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে মনোপুরতে লেখা থাকে যে BSTI, হ্যাঁ, অনুমোদিত। হ্যাঁ, তো BSTI এর পুরোটা কি যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, ঠিক আছে। এখন এটার মূলত কাজ হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো তৈরি করতেছেন একটা দেশের মধ্যে, একটা ন্যাশনাল এরিয়ার মধ্যে, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে, কারণ যেহেতু বাংলাদেশ আছে, তো ন্যাশনাল এরিয়ার ক্ষেত্রে আপনি প্রোডাক্টগুলোকে কিভাবে আপনি মানে ইভ্যালুয়েট করতে পারেন যে আসলে এটা ঠিক আছে কিনা, এটা সেফ আছে কিনা, এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতেছে কিনা, এটা মূলত হচ্ছে আপনার BSTI এটা মেইনটেইন করে। এবং BSTI আমরা দেখছি মূলত হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে দেখছি, তারপর BSTI হইতে পারে এটা আপনি ফেব্রিক যে কোয়ালিটি মেইনটেইন সেক্ষেত্রে হইতে পারে। আর একটা এখানে দেওয়া আছে যে কমপ্লায়েন্স উইথ ন্যাশনাল রেগুলেশন, মানে আপনার সরকার কর্তৃক নির্ধারিত যে রুলসগুলো আছে এই রুলসগুলোকে আসলে মেইনটেইন করতেছে কি না সেটা হচ্ছে যাচাই বাছাই করতে হচ্ছে BSTI। তাহলে এখানে ফার্স্ট অফ অল আমি পারপাস দেখালাম যে ন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতেছে এবং ইনশিওর করতেছে। সেকেন্ড হচ্ছে স্কোপ, মানে কোথায় কোথায় ইউজ করতে পারতেছে, এবং অ্যাপ্লিকেশনটা যেহেতু আমাদের দেশের মধ্যেই হচ্ছে, সুতরাং ন্যাশনাল লেভেলের যে মার্কেটগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা হয়। সেই কথাগুলো এখানে বলা আছে যে ইনশিওরস লোকাল টেক্সটাইল প্রোডাক্টস মিট ন্যাশনাল কোয়ালিটি বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বোঝেন? বেঞ্চমার্ক হচ্ছে সাপোজ আপনারা হচ্ছে বাটাতে জুতা কিনতে গেলেন, ঠিক আছে, আবার সাপোজ অ্যাপেক্সেও কিনতে গেলেন, তো ওই ধরনের যে কোয়ালিটিটা মেইনটেইন করতেছে দেখবেন বাজারে হচ্ছে বিভিন্ন রকম প্রোডাক্ট বেরোচ্ছে, বালা, তারপরে অ্যাপোক্স বেরোচ্ছে না এগুলো। তো তার মানে এরা হচ্ছে দেখবে যে ওই যে ওরা যে কোয়ালিটিটা মেইনটেইন করতেছে ওদেরকে অনুসরণ করার চেষ্টা করতেছে, ওদের হুবহু করতে পারতেছে না এবং ওদের ধারে কাছেও যেতে পারতেছে না, কিন্তু ওদেরকে কি ফলো করতেছে। তার মানে হচ্ছে যাদেরকে ফলো করা হবে তা সে হচ্ছে বেঞ্চমার্ক, সে হচ্ছে বেঞ্চমার্ক। দ্যাট মিনস আমরা হচ্ছে মানুষের ক্ষেত্রে যাকে বলে আইডল, অনেকে মেসি, অনেকে রোনালদো, অনেকে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক আছে, অনেকে ইয়ে করে না যে ও সে হচ্ছে আমার খেলার আইডল, সাকিব আল হাসান, এই সেই অনেক আছে না। যাই হোক, এখন হচ্ছে সাকিব তো বিরোধী অনেক কিছু বুঝছি। তো মূলত হচ্ছে পার্সন রিলেটেড যেটা হচ্ছে আইডল সেটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি মেইনটেইন, ওটা হলো বেঞ্চমার্ক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে BSTI এর ব্যাপারটা। আসলে এখানে খুব বেশি কোড ইউজ করা হয় না, কোড হচ্ছে টেক্সটাইলের ক্ষেত্রে খুব বেশি ইউজ করা হয় না। ইউজ করা হয় তাহলে স্পেশালি হচ্ছে আপনার বিভিন্ন যে খাদ্যদ্রব্য, ফুড প্যাকেজিং, সেগুলোর ক্ষেত্রে এটা বেশিরভাগ ইউজ হয়। আচ্ছা, এরপর দেখি যে আমাদের এই যে চলে আসছে ASTM, আমেরিকান সোসাইটি ফর টেক্সটাইলস অ্যান্ড টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস, ঠিক আছে। তো এই যে আপনারা দেখবেন বিভিন্ন টেস্টিং এর ক্ষেত্রে বিভিন্ন মেথড থাকবে। আপনারা যদি ইয়ে করেন কোনো যে আপনারা সাপোজ থিসিস করবেন, এবার দেখবেন যে থিসিসের মধ্যে বিভিন্ন যদি ওয়েট নিয়ে করে থাকেন আপনারা বা করবেন, তো দেখবেন ওইখানে বিভিন্ন রকম ইয়ে রাখা থাকে যে ASTM, এই থেকে এই থেকে, এক একটা কোডের সাথে এক একটা কোড হচ্ছে কখনোই বলবে না, কারণ এক একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড এক এক রকম। তো এইখানে ASTMটা মূলত হচ্ছে আমরা যখন BSTI এর দেখব যে ন্যাশনাল লেভেলে এটা আমরা ইমপ্লিমেন্ট হচ্ছে, তো ASTM হচ্ছে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। স্যার কি আপনাদের কি কোড টেস্টিং ম্যাটেরিয়ালস ইন্টারন্যাশনাল? হ্যাঁ হ্যাঁ, ASTM আসলে তো টিএম ও আচ্ছা, পুরো যে টিএম থাকে ওটা ট্রেডমার্ক, ওটা ট্রেডমার্ক। সাপোজ যে দেখবেন যে এরকম লেখা থাকে যে Adidas মানে কি? A W না? AWDIS
যাই হোক বুঝে নেন, দেখবেন যে এখানে ছোট্ট করে আপনি এটা কথা বলেন না উপরে টিএ, এটা ট্রেডমার্ক, এটা হচ্ছে ইউনিকনেস বোঝায়, ঠিক আছে, যে এটা আমি একমাত্র স্বত্বাধিকারী, এটার কপি আর কেউ করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে বিএসটি এটা মূলত হচ্ছে ইউজ হচ্ছে ন্যাশনাল ক্ষেত্রে, আর এএসটি এটা ইউজ হচ্ছে আমার হচ্ছে কোথায়, যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে এটা আমরা ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, এখন এএসটিএমটা আমি কোথায় করে ইউজ করতে পারি? যখন বিএসটিএম যেমন স্কোপগুলো দেখলাম, টেক্সটাইল, ফেব্রিক, তারপর হচ্ছে কমপ্লায়েন্স উইথ রেগুলেশনস, এগুলো দেখলাম না, এখানে আমরা মূলত যেহেতু প্রথম নামটা দেখে যে টেস্টিং এন্ড ম্যাটেরিয়ালস, তার মানে আপনি একটা ম্যাটেরিয়ালকে টেস্ট করবেন, একটা ম্যাটেরিয়ালের টেস্টের মধ্যে বোঝার মতো ডিউরেবিলিটিটা, স্ট্রেংথ, ঠিক আছে, স্ট্রেংথ বুঝতে পারে, ওটা কালার ফাস্টনেস হইতে পারে, ওইটা হচ্ছে আপনার কি বলি ফাস্টনেস হইতে পারে, ফাস্টনেস করছেন আপনারা, ফাস্টনেস এগুলা কালার ফাস্টনেস করবেন না, এগুলা বুঝছেন, কালার হচ্ছে এগুলো করার কথা। তো এইগুলো মূলত হচ্ছে আপনি টেস্টিং যে মেথডগুলো আছে এই মেথডগুলো নিয়ে আলোচনা করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি মেথড আলোচনা করতেছেন, আলোচনা করার পর সব ক্ষেত্রে ম্যানেজমেন্ট মানে একটা কথা যে আপনি যেটা চাচ্ছেন ওই ডিমান্ডটাকে সে মিট আপ করতে পারতেছে কি না, এইটাই হচ্ছে বারবার কথা ঘুরে ফিরে একটা কথাটা এখানে আসছে যে স্পেসিফিকেশন স্ট্যান্ডার্ড ফর টেক্সটাইলস ম্যাটেরিয়ালস, এবং আপনি এসটিএম এ যে ফ্রেমওয়ার্কটা নির্ধারণ করে দিবেন, এটা আপনার গ্লোবালি ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি যদি অল্প একটু যদি এদিক সেদিক করেন তাহলে ওইটার গ্রহণযোগ্য হবে না। ক্লিয়ার? তাহলে এটা ছিল আমাদের এসটিএম। এরপর চলে যাই, এরপর চলে আসছে আইএসও। তাহলে আমরা ইতিমধ্যে কয়টা দেখলাম? দুইটা দেখলাম, একটা দেখলাম হচ্ছে এএসটিএম, একটা দেখলাম হচ্ছে বিএসটিএম। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে বিএসটিএম, এটা হচ্ছে আপনার কি ন্যাশনাল লেভেলে হচ্ছে, আর ওটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল লেভেলে হচ্ছে। সিমিলারলি এইটাও ইন্টারন্যাশনাল লেভেলে ইউজ হয়, এরকম একটা অর্গানাইজেশন হচ্ছে আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। অনেক ক্ষেত্রে এটা বই লেখা থাকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, এরকম হিসেবে লেখা থাকে, কোনো সমস্যা নাই। তো আমি বলছিলাম যে এখানে কোড ইউজ হতে পারে, তাই না? তো আইএসও এর মধ্যে নরমালি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ইউজ হয় এটা হচ্ছে আইএসও 9000, আইএসও 9000। তো এই আইএসও 9000 নিয়ে হচ্ছে আমরা মোটামুটি আলোচনাটা করব আজকে। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমি বলতে চাই যে এটা মূলত হচ্ছে আপনার কিউএমএস সিস্টেম ব্যবহৃত হয়, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমি যদি বলি যে আইএসও 9000 কি, তাহলে আপনাকে বলতে হবে যে আইএসও 9000 হচ্ছে আপনাকে এমন কিছু কোয়ালিটি স্ট্যান্ডার্ড দিয়ে দিবে যেটা হচ্ছে আপনার কি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজ হবে। এরপরে যে অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হচ্ছে এটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যে আছে ওর উপরে ফোকাস করব। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বুঝেন? আচ্ছা বুঝেন। সাপোজ আপনারা হচ্ছে জেনজি, তাই না? জেনজি না দেখি জেনজি তো, সো আপনারা তো দেখছেন বেশ কিছু ট্রান্সফরমেশন দেখছেন টেকনোলজিক্যাল, যেমন আপনারা মনে করার চেষ্টা করেন যে আপনারা জাভা দেখছেন, পুরোনো জাভা ইউজ করতে জাভা সফটওয়্যারগুলো, তারপর কি জাভা 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 সিএস প্রোগ্রাম, হ্যাঁ আর ওই প্রোগ্রামটা তো বলে না, এটা জাস্ট অপারেটিং সিস্টেম। আচ্ছা আরো সহজ হিসাবে সেটা হচ্ছে নোকিয়া কেন চলে গেছে, নোকিয়া কিন্তু খুব বেশি চলে না, কেন চলে না? নোকিয়া পার্টনারের জন্য বিখ্যাত ছিল না, বিখ্যাত ছিল, কিন্তু ওই মুহূর্তে আপনার হচ্ছে বেশ কিছু অ্যান্ড্রয়েড কিছু অপারেটিং সিস্টেম চলে আসছে। তো নোকিয়া মনে করছিল যে সে হচ্ছে এইটা আছে, এটা দিয়ে তার চলে যাবে এবং অ্যান্ড্রয়েড আছে এগুলো লোকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু পরবর্তীতে সে কি যখন সে লোকে অ্যাকসেপ্ট করছে তার মানে হচ্ছে আপনার কি এগুলো কি ভ্যানিশ হয়ে গেছে। সো নোকিয়া কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের উপর ফোকাস দেয় না, এগুলো সে হচ্ছে কি ভ্যানিশ হয়ে গেছে, ওয়ান কাইন্ড অফ ভ্যানিশ হয়ে গেছে। তেমনি ভাবে আপনারা নিজেরাই চিন্তা করেন যে আপনারা হচ্ছে যখন মোবাইল যখন কিনতে যান তখন বিভিন্ন স্পেসিফিকেশন দেখে যান না, যে হচ্ছে এটা হচ্ছে আপনার চিপসেট কি, তারপর হচ্ছে এটা হচ্ছে ডিসপ্লে কত, সুপার অ্যামোলেড কি না, বা এই বা সেগুলো দেখেন। তো আপনারা দেখেন যে নতুন কিছু ডিসপ্লে আসছে যে নচ সিস্টেমের আসলে, তো আপনারাই দেখেন এই যে এক একটা নিয়ে আসতেছে, এক এক কোম্পানি এগুলো কি সবসময় তারা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতেছে, এগুলোর যদি ফোকাস না করে তারা মার্কেটের ডিমান্ড হারিয়ে ফেলবে, এজ এ রেজাল্ট তাদের হচ্ছে কোয়ালিটি ফল করবে, সো তারা মার্কেটে এক্সিস্ট করতে পারবে না। তো এই কথাগুলো এখানে বলা আছে যে আসলে আইএসও 9000 মূলত হচ্ছে আপনার কোয়ালিটি এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের উপর হচ্ছে আপনার ফোকাস করে, এবং এদের মেইন যে হচ্ছে আপনার অ্যাডভান্টেজ সেটা হচ্ছে একটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে ব্যাপারটা থাকে
আছে কি মার্কেট কম্পিটিটিভনেস। আমি যে কথাগুলো বলছি সবগুলো এখানে আছে, যে আপনি কাস্টমার স্যাটিসফাই হচ্ছে কিনা, তারপর মার্কেটে টিকে থাকতে পারবেন কিনা প্রতিযোগিতামূলক বাজারে, এই কথাগুলো এখানে বলা আছে। 9000 টাকা কি বুঝেছি? ওইটা একটা কোড স্যার এটা কি কম বেশি হতে পারে? না, 9000 এর যে ফিচারস সেটা ওই ফিচারসই আছে। দেখেন এই যে এবার দেখা চলে আসছে 9200 সরি 2000, এইটা আবার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার সিস্টেম। এইখানে ওরা যে জিনিসগুলোর উপর ফোকাস করে দেখেন, একটা হচ্ছে কাস্টমার ফোকাস, লিডারশিপ, এনগেজমেন্ট অফ পিপল, প্রসেস অ্যাপ্রোচ, মানে মূল কথা হচ্ছে দেখেন এগুলো কি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট এখানে আছে। পাশাপাশি দেখেন এখানে আরো কিছু এক্সট্রা ফিচারস অ্যাড করছে জন্য ওরা হচ্ছে এটাকে নাম করছে 2000 ক্লিয়ার। তো কি কি এখানে আপনি কি ইউনিট বলতে পারেন কাস্টমার ফোকাস, এবং এই যে কাস্টমার ফোকাস কথাটা বলতে কাস্টমারের যে আসলে এক্সপেকটেশন যেটা সেটা করে ফোকাস করতেছে। এরপর হচ্ছে লিডারশিপের কথাটা আছে, যে আপনি যে আছে এটাকে যে মনে করেন কোয়ালিটি মেইনটেইন করার জন্য আপনি যে ডিরেকশনটা দিবেন এটা কিভাবে দিবেন সেই ধরনের ফিচারসগুলো তারা হচ্ছে এখানে আপনার প্রোভাইড করবে। দেন হচ্ছে এনগেজমেন্ট অফ পিপল, যে আপনি কোয়ালিটি প্রসেসের ক্ষেত্রে কোন কোন ধরনের মানুষ আপনি এখানে ইনভলভ করবেন, এদেরকে বোঝাচ্ছে হচ্ছে এনগেজমেন্ট অফ পিপল। প্রসেস অ্যাপ্রোচ বোঝাচ্ছে যে আপনারা হচ্ছে ওই রাফিসার তো আপনাদের অ্যাপারেন্ট আছে তাই না, আপনারা তো লিড তারপর হচ্ছে ওই 6 সিগমা এগুলো তো এখন পড়েন না, করছেন কি এগুলো কখনো? এগুলো না পড়ার সমস্যা নেই, এগুলো আমি একটু হালকা ধারণা দেবো, কারণ আমার কাজ হচ্ছে ওভারভিউ করে সব কিছু দিয়ে যাওয়া। হ্যাঁ, তো এই অ্যাপ্রোচ বিভিন্ন রকম হইতে পারে। আপনাদের সহজ জিনিস বোঝায় যে আসলে কালার পাসপোর্ট টেস্ট করার জন্য বা পার্সপেকশন টেস্ট করার জন্য আপনার দুই ধরনের টেস্ট আছে। একটা হচ্ছে আপনার অ্যালকালি টেস্ট, একটা হচ্ছে আপনার অ্যাসিড টেস্ট। ঠিক আছে, একটা অ্যাসিডের মাধ্যমে করা, একটা হচ্ছে অ্যালকালির মাধ্যমে করা হয়। ঠিক আছে, তো এখন আপনি কোনটার মাধ্যমে করবেন এটি অ্যাপ্রোচটা নির্ভর করবে আপনার উপর, এবং এটা কেন করবেন, এটা আসলে শেষে কোন কাজে আপনি ইউজ করতেছেন এটা তো আপনাকে বুঝতে হবে। কারণ আপনি দরকার হচ্ছে আপনার অ্যালকালি ট্রিটমেন্টটা, কিন্তু আপনি করে ফেলছেন অ্যাসিড টেস্ট, কাজ হবে আপনার। তার মানে এখানে অপারেশনাল অ্যাপ্রোচ যেটা আছে এটার উপর আপনাকে ফোকাস করতে হবে, এই কথাগুলো বলা আছে। এরপর হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ, মানে একই কথা যে ব্যালেন্স করতে হবে। এর হচ্ছে কন্টিনিউ ম্যানেজমেন্ট দেখাইলাম। আর লাস্ট লেখা আছে যে মিউচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লাইয়ের রিলেশনশিপ। আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট করেন, সবকিছু করেন, আপনি সাপ্লায়ারকে বুঝাইতে পারলেন না যে আসলে আমার কোয়ালিটি যে আসলে ভালো হয়েছে আপনি বুঝাইতে পারলেন না, আপনি মার্কেটিং এ থাকতে পারবেন কারণ আপনাকে সাপ্লায়ারকে সাপ্লাই একবার দিবেন, ও বাবা এই তো আগের মতো দিয়েছে আমি পরবর্তীতে অর্ডার করবো না, এই ব্যাপারগুলো এখানে বলা আছে। তার মানে হচ্ছে আমরা 9000 এবং 2000 আমরা দুইটার ক্ষেত্রে আমরা যদি রেশিও করি তো আমাদের হচ্ছে 9000 গুলো এর মধ্যেই আছে, বাট এক্সট্রা কিছু কি ফিচারস এখানে অ্যাড করা আছে। ক্লিয়ার? ওকে, এরপর দেখেন এই যে ডকুমেন্টেশন, এই যে 9000 দেখলাম না এর ওভারভিউ, এখন এটা আমরা ডকুমেন্টেশন, যে আসলে এই যে অলরেডি আমি কিউএস সম্বন্ধে বলছি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এরপর প্রসিডিউরস বলছে যে আসলে কিভাবে তারা পারফর্ম করে। মূল কথা এই স্লাইডটা কিছুই না, আপনার এই স্লাইডটা হচ্ছে কি, ঠিক আছে, এটা কিছু না, জাস্ট হচ্ছে বলছে যে ডকুমেন্টেশন। আচ্ছা, কোয়ালিটি অডিট, তো অডিট করতে হয় আপনারা জানেন তো, একটা হচ্ছে ইন্টারনাল অডিট, একটা হচ্ছে এক্সটার্নাল অডিট, আর একটা হচ্ছে আপনার প্রসেস অডিট। ঠিক আছে, ইন্টারনাল অডিট বলতে আসলে কি বোঝাচ্ছে যে আপনি ভিতরে কমপ্লায়েন্স ঠিকভাবে মেইনটেইন হচ্ছে কিনা, রুলস রেগুলেশনটা মেইনটেইন হচ্ছে কিনা, এটা হচ্ছে ইন্টারনাল অডিট। যেমন আপনারা মাঝে মাঝে দেখবেন যে ইউজিসি বিভিন্ন ভার্সিটিগুলোতে অডিটে চলে যায়, যে আসলে ভার্সিটিগুলো তাদের হচ্ছে কি কাজগুলো করতেছে কিনা, তারা তাদের যে ডেভেলপমেন্ট করার কথা, যে একটা ল্যাব ফ্যাসিলিটিস বা এই ভার্সি, সাপোজ আমি আমাদের কথাই বলি যে হচ্ছে এখানে তো ল্যাব নিয়ে একটা সমস্যা ছিল। ঠিক আছে, ইউজিসি অ্যাপ্রুভমেন্ট আমরা ছিল না, কন্ডিশনাল ছিল, তারপরে অডিট করার মাধ্যমে তারা কনফার্ম হচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার এক্সটার্নাল অডিট, বাইরে থেকে আসে, কিন্তু এটা যদি ভার্সিটি অথরিটি যদি করতো ওইটা হতো আপনার ইন্টারনাল অডিট। ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে কি হলো এটা, আর একটা হচ্ছে প্রসেস অডিট। প্রসেস অডিট বলতে বোঝাচ্ছে যে প্রসেস মেইনটেইন করার ক্ষেত্রে আপনি রিপোর্টিং ঠিকভাবে করতেছেন কিনা, এগুলো কিন্তু আপনি যেখানেই জব করেন না কেন এগুলো কিন্তু বেসিক কথা হবে, যে আসলে রিপোর্টগুলো আপনার ঠিকভাবে আসতেছে কিনা, আপনি লিখতেছেন কিনা, তারপর হচ্ছে আপনি যে প্রসেসটা দিলেন যে অমুক মেশিনে অমুক প্রসেস চলতেছে, যারা ডাইনে জব করবে। ঠিক আছে, তো মানে বলে যে হচ্ছে অমুক লাইনে মানে এই মেশিনটা আছে ওইটাতে আমি এত প্রোডাকশন দিয়ে আসছি,
দেখো তো আসলে হয়েছে কিনা, ঠিক আছে। তারপরে অ্যাপারেলে আপনার হচ্ছে সুইং যে লাইন থাকে, ঠিক আছে। অথবা যদি আপনারা মার্চেন্ডাইজিং এ জব করেন, মার্চেন্ডাইজিং এ তো বিভিন্ন রকম খোঁজ খবর দেয়। মার্চেন্ডাইজিং মানেই হচ্ছে আপনার মেইল করা, সহজ হিসাব, ঠিক আছে, সহজ হিসাব। কারণ আপনাকে বায়ারকে ম্যানেজ করতে হবে, আসলে বায়ার যে আপনার আপডেটগুলো চাচ্ছে এগুলো ঠিকভাবে আসতেছে কি না, দেন হচ্ছে আপনার হচ্ছে কি বলবো যে আপনার ডেলিভারি রেট হবে, আপনি হচ্ছে অর্ডার রিসিভ করবেন, মানে মাঝখানে লিড টাইম কত, লিড টাইম বুঝেন, লিড টাইম হচ্ছে আপনি একটা অর্ডার দেওয়া শুরু করার থেকে অর্ডার ডেলিভারি দেওয়ার মধ্যবর্তী যে সময় এটাকে বলা হচ্ছে লিড টাইম। সাপোজ আপনাকে লিড টাইম দিতে হচ্ছে 60 ডেজ, আপনি করে ফেলবেন 65 ডেজ, এটা কি হবে? হবে না। তার মানে আপনাকে লিড টাইমটা এমন ভাবে করতে হবে যে আপনার হচ্ছে সাপোজ 60 দিন আপনার হাতে আছে, আপনি দিয়ে রাখবেন 40 দিন বা 45 দিন, আপনাকে একটা এক্সট্রা টাইম একটা কি হাতে রাখতে হবে। না হলে তো যদি জিনিসটা দেরিতে চলে আসে, আপনি ওখানে দেরিতে শিপমেন্ট করতে পারবেন, যেটা আপনার জন্য কি একটা কমপ্লায়েন্স আপনার কি ভেঙে যাবে, রুলস ভেঙে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, লিড টাইম কি বায়ারটা দেয়? না, লিড টাইম তো দেবেন আপনি, আপনাকে হচ্ছে না লিড টাইম ওরাও দিতে পারে যে আমাকে এতদিনের মধ্যে দিতে হবে। স্যার একটা কোম্পানি তো অনেক ধরনের মাছ থাকে। হ্যাঁ থাকে। এটা বেরিং হতে পারে, শার্ট হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের একটা মানে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ কয়জন মাছ থাকে? কয়জন থাকে এটা এইটা তো আসলে বিভিন্ন রকম কোম্পানির উপর একটা কথা। একটা কোম্পানিতে যদি 10 জন মাছ থাকে, তাহলে সে যদি 10 জনের মধ্যে 9 জন একসাথে অর্ডার করে তবে এটা ম্যানেজ না না না, 9 জন তো অর্ডার বলতে কি আপনি মানে ভুল বলছেন জিনিসটা। এটা হচ্ছে টিম ওয়াইজ কাজ করে, ওটা একটা টিম থাকে, টিম থেকে 7 8টা বা 9টা 10টা, এক একজন মানে এক একটা টিমে 6 থেকে 7 জন বা 4 থেকে 5 জন থাকে, ওরা টিম ওয়াইজ কাজ করে। হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন যে একই সাথে যদি 9টা মানে 9টা থেকে অর্ডার পেয়ে যায় তাহলে তখন কি হবে? বাংলাদেশে কি ফ্যাক্টরি অবশ্যই আপনারা জানেন না জানেন সাব কন্ট্রাক্ট বলতে কি বুঝেন? যে ও মনে হয় আপনি একটা অফার পেয়েছেন দেবেন নাকি? জানেন এখন আপনি একটা শুনলাম সাব কন্ট্রাক্টে কি যেন শুনলাম একটা, যে ওরা কি করে সাব কন্ট্রাক্টে কাজ করে। হ্যাঁ, তা এখন মনে করেন সাপোজ আমি হচ্ছে এই মনে করেন আমি একটা মনে করেন ইপিএল সাপোজ ওইখানে একটা মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট আছে, ইপিএল ফ্যাক্টরি আছে, ইপিএল অনেকগুলো মনে করেন আপনি অর্ডার আছে, ইপিএল কি সবগুলো ইপিএল দ্বারাই করাবে না, ওরা কি করবে ওরা মানে যে রিকোয়ারমেন্টসগুলো চাইছে রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করে ওদের পাশাপাশি কিছু ফ্যাক্টরি আছে যারা ওদের সাথে কি ব্যাকআপ লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ বুঝেন আপনারা? আচ্ছা বুঝাচ্ছি। তো যারা হচ্ছে লিঙ্ক আপ থাকে, সোজা কথা লিঙ্ক আপ যারা থাকে, তো ওই লিঙ্ক আপ যারা থাকে ওদের মধ্যে ওরা সাব কন্ট্রাক্টে কাজ করায়। সাপোজ একটা টি-শার্ট আপনার হচ্ছে $2, ঠিক আছে, $2 ওরা বলেছে আমি একটা টি-শার্টের জন্য $2 দিব, ওরা কি করে যে $1/2 কাজ করে, ঠিক আছে, বা অথবা আপনারা মনে করেন 75 সেন্টের দ্বারা কাজ করে। এটা বাইং হাউসগুলো তো এভাবেই কাজ করে। এটা তাহলে ম্যানেজ করে ভাই বুঝিয়ে দেবো। এটাই তো মার্চেন্ডাইজিং যারা থাকে কোথায়? বাইং হাউসে তো তারা থাকে, বাইং হাউস তো সম্পূর্ণ আলাদা একটা সেকশন তো আলাদা, কিন্তু ওইখানে তো মার্চেন্ডাইজিং থাকে ওইখানে শেষে কাজ করে কি? কাজ একই, কাজ একই। কাজ একই, আপনার নাম আলাদা হয়ে যায়। সব রসুনের মাথা মতো একটা দিন শেষে গোড়া থেকে এক জায়গায়। আচ্ছা দেখেন তো 9000 টা আমরা দেখছিলাম যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথাটা দেখছিলাম, সেই কথাটা একটু আবার এখানে নিয়ে আসছে। এরপর সাপ্লায়ার ম্যানেজমেন্ট মানে মূল কথা হচ্ছে আমি এতক্ষণ যা পড়াইছি এই কথাগুলো ওভারঅল এই পুরোটা স্লাইডে আছে, আমি যতটুকু বলছি আপনি বুঝতে পারছেন? এখন আপনাদের পরীক্ষা যদি এরকম করে আসে যে আপনি ISO 9000 সম্পর্কে আপনি আপনার ডিটেইলস লিখেন, ঠিক আছে, আমি তো ডিটেইলস বলে দেবো না, বলবো যে ডিসক্রাইব ISO 9000 2000 অথবা ISO 9000 এরকম করে লিখে দেবো, অথবা লিখে দেবো যে মনে করেন আপনার ASTM বা BSTI অথবা আপনার হচ্ছে আরো কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে আরে ভাই কোডিং করে এটা তো তোমার কোডেশন তো হয়ে আছে, তুমি 9000 উপর ভিউ লিখে 9000 উপর দিয়ে দিবেন, হয়ে গেল, স্লাইড শেষ। এটা তো কোডিং না, এটা তো অ্যানালিটিক্যাল কোনো বিষয় নেই। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা একটু হিসাব করে হচ্ছে দেখেন 9000 তারপর হচ্ছে শেষে 2000
তারপর 14000 সরি 14000 না কত এটা তারপর হচ্ছে কোয়ালিটি কাউন্সিল লিডারশিপ কোয়ালিটি ম্যানেজমেন্ট ইমপ্লয়ি কন্ট্রোল মানে আপনার নিউমেরিক্যাল মেথডে কয়টা এই তিনটা এগুলো মনে রাখতে পারবেন না এখানে কিন্তু বাস্তব জ্ঞান সম্পর্কে যেগুলো ইন্ডাস্ট্রিতে বেশি হয়েছে ক্লিয়ার আচ্ছা দেখেন এমপ্লয়ি ইনভলভমেন্টের ক্ষেত্রে আপনার কি কি কাজ আছে এখন আপনি একটা লোককে খাটাচ্ছেন সারাটা দিন খাটাচ্ছেন এখন আপনি যদি হঠাৎ করে ওকে লাঞ্চের সময় জিজ্ঞাসা করেন যে ভাই তুমি খাওয়া দাওয়া করছো না ঠিক আছে খাওয়া দাওয়া করছো বর্তমানে বাসার সময় কেমন আছে আপনি দেখেন অন্য ভাবে ডাইভার্ট করবেন এখন আপনার কি এখানে টাকা খরচ হচ্ছে কিন্তু লোকটা তো আপনার সম্পর্কে একটা পজিটিভ একটা ভাই চলে আসবে যে আসলে যে সাল সারা অন্য দেখে বা এই করে বা এই জিনিসগুলো কিন্তু তার পছন্দ করে এখন মনে করেন সাপোজ তার হচ্ছে খোঁজ খবর তারপর মনে করেন তার সাবজেক্ট মেয়ের হচ্ছে বিয়ে সে হচ্ছে মানে টাকা খরচ করে টাকা পাচ্ছে না আপনি দেখে ওইটার সামনে পারেন হয়তো ফিনান্সিয়ালি খুব বেশি একটা না করতে পারলে তো বলতে পারেন আরে তুমি অমুক জায়গায় যাও তুমি হচ্ছে এখানে গেলে তোমার এরকম ম্যানেজ হবে তুমি পাইতে পারবে তুমি মোটিভেশন পেয়েছো মোটিভেশন কথাটা এখানে বলা আছে তারপরে ইম্পাওয়ারমেন্ট কথাটা হচ্ছে আপনাকে ইন্সপায়ার করতে হবে এই যে টিম অ্যান্ড টিম ওয়ার্ক যে কথাটা আমি বললাম আমার কাছে টিম ওয়ার্ক কাজটা এবং আপনাদের যদি এবং আপনাদের যদি ইয়ে থাকে যে কিছু পরিচিত থাকে যে মাস্টার যে জব করে এইবার দেখবে তারা মাঝে মাঝে তারা বাফে কিনে যাচ্ছে সে হচ্ছে ভালো লাগছে হ্যাঁ তো তারা যাচ্ছে বলতেছে যে আজকে হচ্ছে অমুক টিমের এদের সাথে মিটিং করলাম তারা হচ্ছে বাফেতে আছে তাই না তো এই টিম ওয়ার্কের কথাটা কি বলছে এবং সর্বশেষে একজন ইমপ্লয়ি যদি আপনাকে বেস্ট পারফর্ম করে তাকে রিওয়ার্ড করবে একজন ইমপ্লয়িকে যে ইনভলভমেন্টে নিয়ে আসবেন কি কি দিক বিবেচনা করবেন এবং সেইগুলো তার চেয়ে হ্যাঁ কেন আয় তো হচ্ছে হ্যাঁ আসলে আসলে কেন সুযোগ নাই আমি যখন প্রথমবার মানে ওরা যে গেট টুগেদার করে বা মিটিং ট্রেনিং করে খাওয়া দাওয়া করে ওগুলো তো খুবই মার্চেন্টে যায় মার্চেন্টাইজের ব্যাপারটা কি জানেন মার্চেন্টাইজ তো মার্কেট মানে ওটা হচ্ছে আপনি যদি শোনেন আপনি যদি রিয়াল কর্পোরেট জব যদি মনে করেন যে আপনার রিয়াল কর্পোরেট জব যদি মনে করেন রিয়াল কর্পোরেট জব হচ্ছে মার্চেন্টাইজ তবে এখন না মানে এর মানে এই না যে আমি কিন্তু মার্চেন্টাইজিং নিয়ে ফোকাস করতে তা না মার্চেন্টাইজিংতে স্যালারি একটা নির্দিষ্ট সময় কাট দেয় মানে ফিক্সড হয়ে যায় এক সিনিয়র মার্চেন্টাইজার জুনিয়র মার্চেন্টাইজার মার্চেন্টাইজার ঠিক আছে সিনিয়র মার্চেন্টাইজার হাইস্ট 1,20,000 পায় না কিন্তু একজন পুরো অফিসার সাপোজ ডাইনিং লেভেলে সাপোজ স্পিনিং লেভেলে সাপোজ টেবিল লেভেলে 3,4 লাখ সো এখন আচ্ছা এখন ডিমোটিভেটেড কিছু নেই মার্চেন্টাইজার যারা তারা প্রথম থেকে একটু কি লাক্সারিয়াস লাইফস্টাইলে তারা একটু চলাফেরা করতে হলো এরকম একটা পরিবেশ পায় এখন আপনারা হয়তো একটা দেখা যাচ্ছে গরুর কুয়ালের মতো একটা কিছু আগে পাইতে পারেন সিরিয়াসলি কিন্তু এগুলো হচ্ছে বুঝতে পারছেন হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে বাংলাদেশে আই প্রোডাকশন আইজোটা কি বলবো পোটেনশিয়াল সেক্টর নতুন চালু হয়েছে তো সো জব ভ্যাকেন্সি অনেক এবং এটা সমস্ত ইন্ডাস্ট্রিতে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং আশা করি যে এটা একটা ভালো সেক্টর বুঝছেন আই